ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকেটিভি বাংলায় গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নন্দিনী ভট্টাচার্য। আমি নন্দিনীদির সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। আর আপনি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আপনারা, নন্দিনীদি যখন আমাদের আজ স্টুডিওতে, আমাদের কাউচে, তখন কোন দিকে টপিক যাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। নন্দিনীদি ইজ ফেমাস ফর দিস ইজ আর এরিয়া অফ এক্সপার্টিস। প্রশ্ন হলো, নারী নির্যাতন তো সত্যি সত্যি ঘটনা, সত্য নারী নির্যাতন হয়, কিন্তু পুরুষ নির্যাতন সেটাও তো সত্যি। একটা প্রশ্নবোধক চিহ্নই দিই, সেটা কি সত্যি সত্যি, নাকি সমাজ সেটাকে সত্যি করেছে? নন্দিনীদি, আসলে তো সত্যি বলে সত্যিই কিছু নেই, তাই না? আর একজন পুরুষ নির্যাতন মানে কিন্তু অনেকগুলো নারীরও নির্যাতন। আমাদের আগে এই সত্যিগুলো বুঝতে হবে। মুশকিল হচ্ছে যে আমরা সত্যিটা থেকে মুখ ফিরিয়ে থাকতে সত্যিই ভালোবাসি। তো এখান থেকেই কথা শুরু হবে যে অ্যাকচুয়ালি কি ব্যাপারগুলো। তো যখন একজন পুরুষ মানুষ অত্যাচারী, তখন বলবো না, যখন পুরুষ মানুষ চাপে থাকেন, এবং আমার ধারণা সেটা বেশিরভাগ পুরুষ মানুষই থাকেন, এবং সেটা আজ থেকে নয়, হয়তো আমার দাদু তার দাদুর আমল থেকেই আছেন। সেগুলোকে আমল দেয়া হয়নি কোনোদিনও, সেগুলোর সম্বন্ধে ভেবে দেখা হয়নি। আজকে আমি এই কথাগুলো যখন বলি তখন অনেক মেয়ের খুব গায়ে লাগে, কোট আনকোট অনেক মেয়ের, সব মেয়ের নন, কারণ বহু মহিলার আজকে সাপোর্ট ছিল বলেই আমি আজকে এখানে আপনাদের এই সোফাতে, না হলে এটা হতো না। অনেক মেয়ের গায়ে লাগে। তার মধ্যে একদল মেয়ে আছেন যারা কিন্তু সেই দলটায় পড়েন, যারা এই কাজগুলো নিরন্তর করে চলেছেন। তাদের মনে একটা লাগে, যারা এই ভদ্রমহিলা তো সেই কথাগুলো বলছেন যেটা আমরা করি রেগুলার, তাহলে তো ধাক্কা পড়ছে, তাহলে সত্যি আমাদের কথাগুলো কেউ জেনে যাচ্ছে, খুলে যাচ্ছে মুখ আর মুখোশের তফাৎটা। আবার অনেকে মনে করেন যারা এগুলোর থেকে একদমই মানে আলাদা, যাদের বাড়িতে হয়তো সত্যি তারা নিজেরা অত্যাচারিত, বা তারা অত্যাচারিত মাকে দেখেছেন, বা বোনকে দেখেছেন, দিদিকে দেখেছেন, তারা ভাবেন যে এই ভদ্রমহিলা কিছুই জানেন না, মেয়েরা অত্যাচারিত হয়। কিন্তু আমি কোনোদিন কোথাও বলেছি মেয়েরা অত্যাচারিত হন না? আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বারবার একটাই কথা বলতে চেয়েছি, মেয়েরা আজও অত্যাচারিত, কিন্তু মুষ্টিমেয় মহিলার কারণে সেই মেয়েদের অত্যাচারটা আরো পিছিয়ে যায়। এবার এখানেই আমি নন্দিনীদি আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে আজকে হঠাৎ করে চাকরি হারাদের নিয়ে প্রোগ্রাম করতে করতে এই প্রসঙ্গে কেন এলাম, কারণ আজ একজন সুইসাইড ভিকটিমের, কিংবা একজন ভিকটিম যিনি আত্মহত্যা করেছেন, তার সুইসাইড নোটটা পড়ার দুর্ভাগ্য হয়েছিল। কেঁপে উঠেছিলাম একটা লাইন দেখে। সেই পুরুষ, সেই বিবাহিত পুরুষ লিখছেন, যদি আমি বিচার পাই আমার অস্থি গঙ্গায় ভাসিও, কিন্তু যদি আমি বিচার না পাই আমার অস্থিগুলো নর্দমায় ভাসিয়ে দিও। নয়ডায় কর্মরত একজন আইটি কোম্পানির 34 বছরের এক ইঞ্জিনিয়ার, তিনি এই কথাগুলো লিখছেন হোটেল রুমে সুইসাইড করার পর। কেন সুইসাইড করলেন? তার অভিযোগ, শ্বশুরবাড়ি এবং স্ত্রীর চাপে তাকে বাধ্য হয়ে সুইসাইড করতে হচ্ছে, তাকে আত্মহত্যা করছে। কারণ শ্বশুরবাড়ি এবং স্ত্রীর চাপে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। তিনি তার সুইসাইড নোটে লিখছেন, এদেশের আইন পুরুষদের ন্যায় কিংবা জাস্টিস দিতে পারে না, সেভাবে ডিজাইনডই নয়। এই বলার পর তিনি লিখছেন, যদি তাও আমি কোথাও কোনোভাবে ন্যায় পেতে পারি আমার অস্থি গঙ্গায় ভাসিও, যদি কোনোদিন ন্যায় না পেতে পারি তাহলে আমার অস্থিগুলো নর্দমায় ভাসিয়ে দিও। কি করুণ অবস্থা! গোটা ব্যাপারটা তিনি একটি ভিডিওতে প্রকাশ করছেন, শুনুন। जब तक आप लोगों को ये वीडियो मिलेगा मैं इस दुनिया से जा चुका हूँ। काश की कोई लड़कों के लिए कानून होता तो शायद मैं ये गलत कदम नहीं उठाता। मैं अपनी पत्नी और उसकी फैमिली की मानसिक प्रताड़ना को बर्दाश्त नहीं कर पाया। मेरी पत्नी प्रिया यादव का बिहार के समस्तीपुर जिला में प्राइवेट टीचर में सिलेक्शन होने के बाद उसकी मां ने मेरे बच्चे को मिसकैरेज करवा दिया और पूरी ज्वेलरी अपने पास रख ली, जिस पर उनका कोई अधिकार नहीं था। मेरी पत्नी ने मुझे धमकी दी कि अगर मैंने अपना मकान और प्रॉपर्टी उसके नाम नहीं की तो वो दहेज के झूठे केस में मेरी पूरी फैमिली को फंसा देगी। जबकि हम दोनों की शादी हम बिना किसी डिमांड के हम दोनों की मर्जी से हुई थी, क्योंकि हम
7 साल के रिलेशनशिप में थे। पत्नी के पिता ने मनोज कुमार ने झूठी पुलिस कंप्लेन की और पत्नी का भाई मुझे फोन करके जान से मारने की धमकी दी। मेरी पत्नी ने मेरे साथ रहकर हर दिन यही कलेश, यही मानसिक प्रताड़ना देना शुरू कर दिया और उसकी फैमिली की साजिश में उसके साथ थी। अगर मेरे मरने के बाद भी मुझे इंसाफ न मिले तो मेरी अस्थियों को नाली में बहा दिया जाए। मम्मी पापा मुझे माफ कर देना, मैं आपकी उम्मीदों को पूरा नहीं कर पाया क्योंकि স্টান্ড আমরা এই ভিডিওটি দেখার পর বিচলিত হয়ে পড়েছি, কারণ এমন ঘটনাও ঘটে। হ্যাঁ, ঠিক সত্যি যে ডাউরি ডেথস হয় রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে এখনো মহিলাদের ওপর অকথ্য অত্যাচার চালায় তাদের স্বামী, তাদের শ্বশুর বাড়ির লোকজন, এমনকি এই বাংলাতে সেখানেও মদ খেয়ে এসে বাড়িতে নিজেদের স্ত্রীকে উত্তম মধ্যম প্রহার করার একটি রীতি কিছু কিছু জায়গায় আছে। কিন্তু এই মানুষগুলো কি আদৌ আইনি সহায়তা পায়, নাকি এই সমস্ত আইন অন্য কেউ ব্যবহার করে এইরকম ইঞ্জিনিয়ারদের বিপদে ফেলার জন্য কিংবা এইরকম মানুষদের চরম পদক্ষেপ নেওয়ার দিকে ঠেলে দেওয়ার জন্য? নন্দিনীদি? না, দেখুন, এটা তো প্রায় ঘটে গেল অতুল সুভাষের পরে 6 নম্বর ঘটনা। পরপর আছেন লাইনে অতুল সুভাষ, মানব শর্মা, পুনিত খুরানা, তার আগে আমাদের এখানে সুধাংশু দাস, বহু আছেন। সবচেয়ে মজার বিষয় যেটা, বা মজার বলবো না, দুঃখের বিষয়, এরকম বহু ছেলে জীবন মৃত হয়ে বেঁচে আছেন। আপনি আর আমি যখন এই অনুষ্ঠানটা করছি, আরো এরকম কোন মোহিত যাদব বা অতুল সুভাষ আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাকে বলতে পারি ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি তার নাম বলবো না, আমার ছোটবেলার বন্ধু, খুবই কাছের বন্ধু। রিসেন্টলি আমি দেখেছিলাম তার ওয়াইফ সেপারেশনের ঠিক আগে কিভাবে তার বিরুদ্ধে ওয়াইফ বিটারের তকমা দেয়, তার অফিসের কলিগদের ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, এমনকি লিঙ্কডইনে তার বসকে মেসেজ করে মাই হাজবেন্ড ইজ এ ওয়াইফ বিটার, ঠিক এই শব্দবন্ধনী ব্যবহার করে কিভাবে তাকে প্যাঁচে ফেলার চেষ্টা আপনি করেছে। একটা বলছেন, আমাদের অফিসে তো এরকম প্রত্যেকদিন 8 জন বা 10 জন, আমরা 8 বছর ধরে রোজ এটাই দেখছি। কিন্তু আমার কথা এটাই যে মেয়েরা অত্যাচারিত নন এটা আমরা বলিনি, কিন্তু সঙ্গে এটা দেখতে শিখুন যে পুরুষ মানুষও এরকম ধরনের জিনিসের মধ্যে দিয়ে যান। আমাদের কথা শুধু এটাই, যারা নিরন্তর আমায় গালাগাল করেন তাদের শুধু এটাই বলতে চাই। এটার কারণটা কি? অর্থাৎ সত্যি কি আমাদের আইনে পুরুষদের জন্য অধিকার রাখা নেই? না, নেই। আর যেটুকু বা আছে সেটা আমাদের দেশের পুরুষ মানুষরা এতটাই অজ্ঞ, তারা কোনোদিন কিছু পড়াশোনা করেন না, তারা জানেন না। কারণ আমি আপনাকে বলি প্রবলেমগুলো কোথায় দাঁড়াচ্ছে। আমাদের দেশের পুরুষ মানুষরা একত্রিত নন, মেয়েরা না অনেকটা একত্রিত, মানে আয় আমরা বেঁধে বেঁধে থাকি টাইপের। মেয়েদের একটা বিপদ দেখলে, যদিও বলা হয় মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা ডেফিনেটলি অনেক সময় মেয়েদের উন্নতি সহ্য করতে পারেন না, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট, কিন্তু মেয়েরা মেয়েদের বিপদ দেখলে এগিয়েও আসেন, পুরুষ মানুষরা করেন। আজকে ধরুন বহু পুরুষ মানুষ তো আছেন যারা স্ত্রী সন্তান নিয়ে ভালো আছেন। ধরুন আপনাদের অফিসে একজন পুরুষ মানুষ ভালোভাবে ঘর করছেন, এবার আপনাদের অফিসে আরেকটি ছেলের এরকম অসুবিধে হয়েছে, তার স্ত্রী কিন্তু তাকে ফলসলি অ্যাকিউজ করছেন, এই যে আপনি বলছেন যে ওয়াইফ বিটার বলছে, তখন এই যে পুরুষ মানুষটি যিনি তার স্ত্রী সন্তান নিয়ে সুখে ঘর করছেন, তিনি অবভিয়াসলি বলতে শুরু করেন আসলে ছেলেটাই বদমাইশ। বউ কি এমনি এমনি বলছে, দেখো তুমি কি আমার সম্বন্ধে এরকম বলো? তুমি নিশ্চয়ই বলো না। ও পাজি, আমাদের অফিসে কাজ করে, আমরা জানি ওর এরকম স্বভাব আছে, ও ভীষণ ভালো নয় ছেলেটা। মানে উনি কিন্তু কিছুতেই এই ছেলেটির সমস্যা বুঝবেন না, রাদার বুঝতে চান না, এবং নিজেকে স্ত্রীর কাছে এবং সবার কাছে ভীষণ ভালো এবং মহান প্রতিপন্ন করেন উনি সারাক্ষণ, যে আমি খুব ভালো, বাবা দেখেছো আমি তো কিরকম বউ বাচ্চা নিয়ে ঘর করছি। কিন্তু আরেকটা ছেলে, তাকে যে তার বউ এরকম ভাবে বিরক্তও করতে পারে, মানে তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারে, তার বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, এটা উনি বুঝলেও উনি স্বীকার করবেন না, ছেলেটির পাশে গিয়ে দাঁড়াবেন না, বা তাকে বলবেন না যে তুই এটা কর, তোর এখন এটা করা উচিত, করবে না। উনি পাশ তো কাটাবেনই যতক্ষণ না নিজের ঘাড়ে এই জিনিসটা এসে পড়বে। হতে পারে তিনি কালকে আবার নিজেই কিন্তু অফিসে একটি কর্পোরেটের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, হয়তো বউয়ের থেকে হলেন না, অন্য কারোর থেকে হতে পারেন। সেদিন
Is it high time that laws change? লজ নয়, লজ এত সহজে চেঞ্জ হয় না। হাই টাইম যে এটা একটা মেন্স কমিশন হোক, যেখানে পুরুষ মানুষ গিয়ে তাদের অভাব অভিযোগ এগুলো জানাতে পারেন। দেখুন আমরা হচ্ছে সব পুরুষ অধিকার তবে সংগঠন। নন্দিনীদি, আমি আমি এই মেন্স কমিশনের কথা আপনি আগেও একাধিকবার না, বলেছেন, আমরা সবসময় এবং বলছি। সেটাকে কোথাও পরিহাস করে এখনো করা হয়, চটুল হ্যাঁ আমাদেরকে হিসেবে নিয়ে পরিহাস দেখিয়ে, করা হয়। কালকে তো একজন লিখলেন কি নিপীড়িত প্রতি সমাজ, এরকম পীড়িত প্রতি পরিষদ অন্য, সেটা রাধিকাদা বানিয়েছিলেন, সেটা অন্য। আমরা এটার কথা বলি না, আমরা বলছি সামগ্রিক পুরুষ মানুষের এম্পাওয়ারমেন্টের কথা। কালকে তো একজন দেখলাম লিখেছেন ফেসবুকে, তাকে সবাই একটু একটু চেনে নো, যে পুরুষ অধিকার কি এখন একটা নতুন তামাশার বা বিনোদনের একটা নতুন মাধ্যম। এরকম কথা যারা বলেন তাদের বাড়িতেও আশা করবো স্বামী পুত্র বাবা ভাই ছেলে আছেন। খারাপ লাগে তাদের না কোনোদিন আমাদের দরজায় এসে উঠতে হয়। তার থেকে বোধহয় দুঃখের আর কিছু হবে না। পুরুষ অধিকার কি একটা বিনোদন বা স্টাইল, নতুন স্টাইল পুরুষ মানুষের? এর থেকে লজ্জার বোধহয় আর কিছু হয় না শিক্ষিত মহিলাদের কাছ থেকে। তারা নিজেদের প্রগতিশীল বলে দাবি এই করেন। অবস্থা কি এসছে, আই ডোন্ট নো, আপনি ভালো বলতে পারবেন। মেন ডোন্ট ট্রাই কিংবা মর্দ কো দর্দ নেই, কে বলছে? এসব অনেক পুরনো কথা, এই- এসব কথা এইগুলোর ভেবে লাভ জন্যই নেই। কি আজকে আমরা এই Definitely। জায়গায়? আর আমাদের ছেলেদের বড় করায় আর মেয়েদের বড় করায় এত ভুল। ছেলেদেরকে আমরা সবসময় দায়িত্ব ছাড়া আর কিছু শেখাইনি। আপনি জানবেন একটা ছেলের কাছ থেকে বা সংসার সবসময় এক্সপেক্ট করে, বাবা মারাও মেয়েদের কাছ থেকে কিন্তু কিছু এক্সপেক্ট করে না। মেয়েদের বিয়ে দিয়েছি, মেয়েরা খুশি থাকলে আমরা সাংঘাতিক খুশি। রাইট। মেয়ে জামাইয়ের জন্য আমরা অনেক কিছু করেও ফেলি, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমরা বাবা মা সেটা ভাবে না। ছেলেদের কাছ থেকে এক্সপেকটেশন অলওয়েজ। এই জন্য দেখবেন মা ছেলের বিয়ে দিলেই ভাবছে ছেলে পর হয়ে গেল। অর্থাৎ ছেলেদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন, ছেলেদের তৈরি করা হয় সমাজে এক্সপেকটেশনের হিসেবে। আমি আজকে আরো একটি ঘটনার কথা বলবো, তা হলো কর্ণাটকের ঘটনা। অতুল প্রসাদ একজন সামান্য ইঞ্জিনিয়ার, সামান্য বলবো না, উনি অতুল অসাধারণ সুভাষ। নিশ্চয়ই। অতুল সুভাষ একজন সামান্য ইঞ্জিনিয়ার। আমি কথা বলছি কর্ণাটকের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশের, ঠিক শুনছেন, আইপিএস অফিসার, ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, প্রাক্তন কর্ণাটকার। তিনি খুন হলেন তার স্ত্রীর হাতে। কিভাবে 1981 খুন হলেন ব্যাচের সেটা বলুন। আইপিএস অফিসার, বিহারের বাসিন্দা, কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশ। অভিজাত এইচএসআর লেআউটের বাসভবনে তার দেহ উদ্ধার হলো এবং তার স্ত্রী পল্লবী প্রকাশ এই খুনটি করেছেন। কিভাবে জানেন? মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরেছিল তার স্ত্রী প্রথমে, তারপর ছুরি নিয়ে বারবার কোপ, বুকের ওপর বসে একের পর এক ছুরির কোপ। ডিজিপি কে ছুরি মারার পর পল্লবী তার বন্ধুকে ভিডিও কল করে বলেন, আমি রাক্ষসটাকে মেরে ফেলেছি। পুলিশ জানতে পেরেছে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পল্লবী প্রকাশের মুখ লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারেন পল্লবী প্রকাশ তার স্বামীর মুখে। তারপর তাকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন এবং তারপর সেই কারণেই তার মৃত্যু হয়। কর্ণাটকের ডান্ডেলিতে জমি নিয়ে দম্পতির মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। আমি এখানে একটা কথা বলবো আপনাকে। এই যে ধরুন উনি বলেছেন ওনার বান্ধবীকে যে আমি রাক্ষসটাকে মেরে ফেলেছি, এখানে অবভিয়াসলি কি উঠে আসবে বলুন তো? নিশ্চয়ই নিশ্চয়ই লোকটা কিছু ভীষণ করেছে। বদমাইশ ছিল, লোকটা বউকে পেটাতো, লোকটা পাজি, লোকটা আমি খারাপ। এখানে নন্দিনীদি বলছি, যে যে অভিযোগ উঠে আসছে যে জমি সম্বন্ধ কিছু বিবাদ ছিল, কিছু সম্পত্তির বিবাদ ছিল। শোনা যাচ্ছে ডিজিপির আগে ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তার জীবনহানির আশঙ্কাও প্রকাশ করেছিলেন। অর্থাৎ এই ঘটনা ঘটার আগে প্রাক্তন ডিজিপি তার বন্ধুদের বলেছিলেন, আই এম অ্যাট রিস্ক। ভাবতে পারছেন? তিনি আঁচ করতে পেরেছিলেন, কিন্তু ওই যে কিছু আমি বলতে আপনাকে পারেন। একটা অন্য কথা বলতে চাই। এই যে উনি বলেছেন রাক্ষসটাকে মেরে ফেলেছি, এর কনসিকুয়েন্সে মানে ভদ্র মহিলাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আসবে। ভদ্রলোক নিশ্চয়ই ভীষণ পাজি ছিলেন, বউয়ের গায়ে হাত তুলতেন কি মদ খেতেন কি মারতেন, তাই ভদ্রমহিলা কথা বলেছেন। আমাকে একটা কথা বলুন তো, আজকে যদি উল্টোটা হতো, ধরুন ভদ্রলোক ভদ্রমহিলার মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে ছুরির কোপ মেরে ফেলেছেন, দিয়ে উনি ওনার এক বন্ধুকে ফোন করে বলেছেন আমি রাক্ষসীটাকে মেরে ফেলেছি, এক্স্যাক্টলি কি সিচুয়েশন হতো? তখন কি কেউ, ভদ্রলোক তো তৎক্ষণাৎ গ্রেপ্তার, ভেতরে যাওয়া ছেড়ে দিন, সমাজ সংসারে তো ঢিঢি পড়ে যাওয়া, উত্তাল আপনাদের মিডিয়া থেকে শুরু করে সবাই। আর কেউ বলতো এটা যে ভদ্রমহিলা নিশ্চয়ই ভীষণ পাজি ছিলেন, ভদ্রমহিলা ভদ্রলোককে এত উত্তপ্ত করতেন, হয়তো গায়ে হাতও তুলতেন, জীবন অতিষ্ঠ করে দিয়েছিলেন, তাই ভদ্রলোক এই কথাটা বলছেন। উঠতো কথা একবারও উঠতো? দেখবেন এরকম কিছু হলেই আমি এখানে একটা সূচনা শেষকে প্রশ্ন আশা করি করতেই ভুলে হয় যাননি। অ্যালিমনি। আমি একটা ছোট কথা বলবো। অ্যালিমনি এই প্রসঙ্গটা তো আজকাল এসব খুব ছেড়ে আসে। দিন।
আমি আপনাকে একটা ছোট কথা বলতে চাই, সূচনা শেঠকে আশা করি ভুলে যাননি, বাচ্চাকে টুকরো টুকরো করে সুটকেস করে বেড়াতে চলে যাচ্ছিলেন, তার বেলাও কিন্তু বোঝানোর চেষ্টা করা হলো ভদ্রমহিলা নাকি ভীষণ দুঃখে ছিলেন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হজনে, তাই উনি বাচ্চাকে টুকরো টুকরো করে কেটে ওলানা উবের বুক করে পালিয়ে যাচ্ছিলেন আর কি। কিন্তু আজকের সমাজে যখন আমরা নারী পুরুষের সমতার কথা বলি, and সমতার কথা বলি না, আই থিঙ্ক উই আর ইকুয়াল। উইমেন আর ফ্লাইং ফাইটার জেটস, গোয়িং টু স্পেস। না না, ওগুলো আপনাকে বুঝতে হবে। ওমেন আর ফাইটিং ফাইটার জেটস এভরিথিং, ফ্লাইং ফাইটার জেটস কি আরো অনেক কিছু, কিন্তু ওমেনকে আপনি দেখবেন না নালা পরিষ্কার করতে। সমস্যাটা হচ্ছে না না, আমি কালকে ইনফ্যাক্ট আমি কালকেই দেখেছি বন্যা টুডু বামপন্থী একজন কর্মী ব্রিগেড পরিষ্কার করছে। তাতে কি আছে, ব্রিগেড পরিষ্কার। আপনি কি জানেন এই ব্রিগেড ঝাড় দেওয়ার জন্য যে ভদ্রমহিলা বহু বছর ধরে বিখ্যাত, তিনি একজন মহিলা, তার বিরাট বাহিনী আছে। এটা কোনো নতুন জিনিস নয়, উনি কিছু নতুন দেখানি। এই যে ধরুন আজকে সিঙ্গেল মাদার নিয়ে আমাদের এত সিঙ্গেল মাদার, তা আমাদের দেশে ফিল্মে বিখ্যাত সিঙ্গেল মাদার কে ছিলেন সারা জীবন? নিরূপা রায়। সেটা তো আমাদের বাবাদের আমল থেকে। আমাদের সিনেমার সেরা সুপারস্টারের ডায়লগই ছিল যে শান্তি গো তুম খোটে সিক্কে কে তরফ চোর আয়ে থে मैं इस शांति का बेटा हूं। আমাদের সুপারস্টার তো সারা জীবন প্রায় সিঙ্গেল মাদারের সন্তান হয়েই বড় হয়ে উঠলেন। তার সিঙ্গেল মাদার নেই যে এখন এত নাচানাচি মাতামাতি, তা আমরা তো সারা জীবন সিঙ্গেল মাদারই দেখে এলাম। নিরূপা রায় কি চকচকে ঝকঝকে চুল টুল কাটা মেকআপ টেকআপ করা ছিলেন না বলে, আর বড় চাকরি টাকরি করতেন না বলে তিনি সিঙ্গেল মাদার নন। আজীবন তো আমাদের দেশে সিঙ্গেল মাদাররাই ছিল। এখানেই আমার প্রশ্ন যে আমরা যখন বলছি সমতার কথা, এবং সমস্ত জায়গাতেই সমতা রয়েছে, এমন কি ইন্ডিয়ান আর্মি হ্যাজ অলসো নাও স্টার্টেড পুটিং কমান্ডো ট্রেনিং ফর উইমেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটাতে এসে এই সমতাটা হারিয়ে যায়। আমার উপর মেয়েরা আবার রেগে যাবেন, কিন্তু একটা বড় সংখ্যক নারী মানে যখন যেমন তখন তেমন, ওনাদের যখন সমতা তখন ওনারা সমতা, ওনাদের যখন অবলা তখন ওনারা অবলা, ওনাদের যখন সুবিধাবাদ তখন সুবিধাবাদ। এটা কি ফেসবুক সোশ্যাল মিডিয়া যুগে আরো বেশি? সারা অনেক আগে থেকেই এগুলো ছিল সবকিছুর সময়। ওনাদের যখন পিরিয়ডস নিয়ে সুবিধা নেবার, তখন অফিসে যখন ছুটি পিরিয়ড সুবিধা তখন সেটা নেবার, তখন সেটা একটা ঘটনা। আদারওয়াইজ ওনারা বলবেন সবকিছুই এক। আমি একবার একটা জিনিস বলা খুব জরুরি। দেখুন, আমরা কোন মহিলাকে কোন নারীকে বলছি না তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এই আলোচনা করছি না। এই আলোচনার মূল ম্যাডাম প্লিজ, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অতুল সুভাষ কিংবা ওম প্রকাশ, যিনি এখানে আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে। আপনি কোন নারীদের নিয়ে যখন আলোচনা করেন, আপনারা এই ক্লারিফিকেশন গুলো দেন যে কোনো পুরুষকে ছোট করার জন্য এই আলোচনা করছি না। কবার সেই ক্লারিফিকেশন দেন আমায় বলুন, আজকে আমাকে বলতে হবে মিডিয়ার সামনে। কবার আপনারা এই ক্লারিফিকেশনটা দেন? কেন দেন না? তাহলে তো দিতে বাধ্য আপনারা। পুরুষকে সে অসম্মান করার অধিকার আপনাদের কে দিয়েছে? তাহলে এখন কেন এতবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে? আমরা কোনো নারীকে কেন দিতে হবে? তাহলে আপনারাও তো সমতায় বিশ্বাস করেন না, তাই না? আমি কি বলতে চাই, নারীরা দেখবেন যখন দেখবেন পুজো করার সময় বলবেন পিরিয়ডসটা কোনো ব্যাপার নেই, আমরা পিরিয়ডস হলে পুজো করবো না কেন, ওটা তো শরীরের একটা সামান মানে নর্মাল ঘটনা। অথচ এবার আবার নায়িকারা বলছেন ছেলেরা তো ঋতুস্রাবের বেদনা বুঝবে না, তাহলে নাকি একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিত। কেন? দ্যাটস আ ন্যাচারাল ফেনোমেনা, দেন হোয়াই ইউ আর টকিং অ্যাবাউট দিস? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি কখনো অবলা, আমি কখনো সবলা। এটার কারণ কি? এটার কারণ কি সোশ্যাল, মানে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স, ট্রাইং টু শো দ্যাট আই অ্যাম আ রেভলিউশনারি। হ্যাঁ, মানে আপনাকে আমি বলি, বরং আপনি দেখবেন আপনার আমার মায়েরা বা আমাদের জেনারেশন, আমরা কিন্তু অনেক নরমাল ছিলাম, আমরা না এগুলো নিয়ে ভাবিনি। এটা রিসেন্ট জেনারেশন, জেন জি। কারণ কি বলুন তো, আমরা মহিলাদের বড্ড পাত্তা দিয়ে ফেলেছি, অতিরিক্ত পাত্তা দিয়েছি। মেয়ে মানে বাবার প্রিন্সেস। আপনি যা বলছেন মহিলারা আপনার উপর রেগে যাবেন। সে আমার উপর শুনুন, আমাকে অভয়াকাণ্ডের সময় এমন কোনো গালাগাল নেই যে আমি শুনিনি, কাজে তারপরে আর কোনো গালাগাল হয় না। সো আই ডোন্ট কেয়ার। আমি জানি আমি যে কাজটা করতে নেমেছি তাতে আমি গালাগাল খাবো, কিন্তু আমি ভুল কথা শুনি না, ভুল কথা বলি না, অন্যায় করি না, অন্যায় বলি না, আমি একদম ঠিক ঠিক বলি। আমি জানতে চাই যারা আমায় অভয়াকাণ্ডে এত ট্রোল করেছিলেন তারা স্বপ্নদ্বীপের বেলা কটা কথা বলেছিলেন, তারা সন্দেশখালিতে কেন চুপ করেছিলেন, তারা আজকেও যখন অনেক কিছু নিয়ে যখন অনেক উল্টোপাল্টা কথা হয়, আমি সেগুলো এখানে বসে বলতে চাই না, তারা কবার কথা বলেন, কবার কথা তারা বলেন, তাদের দম আছে সেই কথাগুলো বলার। যে কথাগুলো আমি বলি, আমরা মহিলাদের দ্য ফেয়ার সেক্স বলে, কিংবা মহিলারা তো নাজুক, এই নাজুক হতে যাবেন কেন ওনারা, এই কথাগুলো প্রচলিত বলেই আজকে এই অবস্থায় এসেছে। দেখুন ওটাগুলো অন্য, আর মহিলাদের অতিরিক্ত মাথায় তোলা হচ্ছে, কিন্তু এটা আমি বলে দিচ্ছি, অতিরিক্ত মাথায় তোলা হচ্ছে।
এবং তারা না সেই, শুনুন আপনাকে একটা কথা বলি, যে সমস্ত হাউ উইল ইউ জাস্টিফাই অতুল সুভাষের যে ঘটনা ঘটেছে কিংবা আপনি ওম বলুন, প্রকাশ বাবু? অতুল সুভাষের ওয়াইফের কি জামিন পাওয়া উচিত ছিল? আজকে অতুল সুভাষের একেবারেই নয়। ওয়াইফ যদি এটা করতেন, অতুল সুভাষ কি জামিন পেতেন? একেবারেই নয়। তাহলে ইনফ্যাক্ট দ্য কনভারসেশন উড হ্যাভ বিন স্টার্টলি এবার বলুন, ডিফারেন্ট। আজকে বিএনএসএ পক্সোতে আপনি চলে কি করে দিলেন? লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ। তার পক্সোর তো অধিকাংশ এখন ফলসই বেরোচ্ছে, তাহলে উইদাউট এনি সবকিছুতে আপনি সেই ছেলেগুলোকে ডেথে করে দেবেন, লাইফ ইমপ্রিজনমেন্টে করে দেবেন। আপনাদের বিএনএসএ এগুলো ভাবা উচিত ছিল না যখন আপনারা দেখছেন এত এত ফলস কেস বেরোচ্ছে? এর কি কোনো বিহিত আছে? বিহিত, প্রথম কথা একটা মেন্স কমিশন দরকার, প্রথম বিহিত এটা, তারপরে বাকি সব কথা হবে। মেন্স কমিশন, উইমেন্স কমিশনের মতো আছে, চাইল্ড কমিশন আছে, সব আছে। আপনি একটা মেন্স কমিশন ইমিডিয়েটলি দরকার। বিশ্বাস করি 370 লোফ হতে পারলে, ওয়াকআপ হতে পারলে, 3 তালাক হতে পারলে একটা মেন্স কমিশনও হতে পারে, কেন নয়? পুরুষের না, তবে কোথাও আমি আজকে নট বিকজ আই এম আ ম্যান আর আমি পুরুষ বলে নয়, কিন্তু আজকে এটা অতুল মাথায় সুভাষ- রাখবেন, একজন পুরুষ নির্যাতিত হলে অতুল সুভাষের মায়ের কথা ভাবুন, বোনের কথা Exactly. ভাবুন। একজন অতুল সুভাষ কিংবা একজন ওম প্রকাশের ঘটনা দেখার পর সত্যি তো, যখন একজন নিজের জীবন হানি করেন, আত্মহত্যা করেন এবং বলে যান আজকে যদি দেশের আইন আমার জন্য হতো কিংবা আমার দিকে হতো তাহলে হয়তো আমাকে এই কাজটা করতে না, হতো। আপনাকে করতে হতো না। না, দেশের এই জিনিসগুলো না ঝারঝার করে নিচে নেমে যেত। আজকে হয়ে যাক না মেনটেনেন্স আর অ্যালিমনির আইন বন্ধ হয়ে যাক, দেখবেন ডিভোর্স কমে যাবে। কামিং টু দিস অ্যালিমনি, রিসেন্টলি দেখা যাচ্ছে ট্রেন্ডস অফ ডিভোর্স হ্যাভ গ্রোন না, প্রচন্ড এবার rise মাথায় করেছে। আপনাকে রাখতে হবে, অ্যালিমনি কিন্তু আইন নয়, মেনটেনেন্সটা আইন। হ্যাঁ, অ্যালিমনি আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি করতে পারেন, সেটা আপনার, আপনি দেবেন কিনা সেটাও কিন্তু যেমন। ম্যাক্সিমাম মানুষ আমরা দেখছি এই যে ধরুন আমরা আমাদের বাবা মাকেও তো দেখেছি, সমস্যা কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। পরবর্তীকালে যখন বড় আজকালও হয়েছে অনেকের মধ্যে বুঝেছি, সমস্যা, এখনো কি ভালো এখনো হয়। দম্পতি নেই? কিন্তু অনেক আছে। সেখানে ছাড়াছাড়িটা একটা আপনাকে আমি বলি। ইজি ওয়ে আউট নয়, কিন্তু এখন স্ট্যাটিস্টিক্স বলছে ডিভোর্স কেসেস বেড়ে গেছে এন্ড ডিভোর্স উইথ মেইনটেনেন্স এন্ড অ্যালিমনি। মেনটেনেন্স, আমি আপনাকে একটা কথা বলি, মেনটেনেন্স আইন, বহু মেয়ে কিন্তু সত্যি আছেন যাদের হয়তো মেনটেনেন্সটা হলে ভালো প্রয়োজন। হয়, হয়তো চাকরি করেন না, হয়তো বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতে হয়, তাদের কিন্তু দরকার। সেই সেম জিনিস আবার হচ্ছে এখানে, মেয়েরা এত অসভ্যতা কিছু মেয়ে করছেন যার ফলে যে মেয়েগুলোর দরকার তারা বছরের পর বছর আদালতে ঘুরে মরছেন, একটা পয়সাও পাচ্ছেন না। কারণ পুরুষ মানুষও তো খারাপ নেই এরকম নয়, তারাও না, না, দিচ্ছেন ঠিক না, একেবারে। 1 মাস দেন 3 মাস দেন না, কিন্তু সেই মেয়েগুলোর কিন্তু পেলে লাভ হতো, পাচ্ছেন না কিন্তু। আর অ্যালিমনি তো কোনো আইন নয়, অ্যালিমনি আপনি 3 মাস থাকার পরে 40 লাখ টাকা চাইছেন, কেন চাইছেন? আচ্ছা, আপনি কি মনে করেন যে এই কিছু সংখ্যক মানুষের জন্য যারা এই আইনগুলোকে, মহিলাদের জন্য আইনগুলোকে দুর্ব্যবহার করেন কিংবা দুরুপয়োগ করেন, তাদের জন্য আমাদের গ্রামের কিংবা আমাদের একটু পিছিয়ে যাওয়া গ্রামে কেন, শহরেরও জায়গার, বহু মেয়ে। শহরেরও একটু যারা প্রকাশ্যে আসে না, একটু যারা প্রকাশ্যে গুটিয়ে আসেন থাকেন, তাদেরও আমি আপনাকে একটা কথা বলি, তারা না, আমি আপনাকে একটা কথা বলি, সমস্যা ধরুন যারা কর্পোরেটে কাজ করেন, কারোর কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় না? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কারোর কি মিটু হয়নি? কিন্তু কারণ যারা এই আমাদের দিনের মিডিয়াতে পর হয় নাকি? সব জায়গায় যারা মিথ্যে কেসগুলো করলেন, তাদের জন্য যাদের সত্যিগুলো হয়েছিল তাদেরগুলো কিন্তু একটা হলো কি বলুন তো, তারা ভীষণ দুঃসাহী হয়ে গেলেন আর তাদের কথা কেউ বিশ্বাসও করছেন না। এইটা হয়, আর কিছু হয় না। আপনি কি বলছেন শহরেও 498-এ নেই? না, নিশ্চয়ই অনেক মেয়ে অত্যাচারিত হচ্ছেন, কিন্তু তাদের কথা বিশ্বাসযোগ্য হচ্ছে না, থানা পুলিশ আর বিশ্বাস করছেন না তাদের কথা। আমি বলতে চাই, দেখুন, পুরুষের কোনো আইন নেই, পুরুষ মানুষের কি ক্ষতি আর মেয়েরা করবেন? কি ক্ষতি করবেন? একটা পুরুষের আত্মহত্যা বাড়বে, আরো 4টে পুরুষ কেন ম্যান আত্মহত্যা গেট করবে। রেপড? আরো 4টে পুরুষ আত্মহত্যা আমি করবে। সহজ কথা জিজ্ঞেস করছি, এই প্রশ্নটা এই মুহূর্তে সমাজ মাধ্যমে অত্যন্ত প্রচলিত, যে একজন পুরুষ মানুষের কি ধর্ষণ হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না? Exactly. 18% ধর্ষণ তো ভারতবর্ষেই আছে, 53% বয় চাইল্ডের সেক্সুয়ালি অ্যাবিউজড, কেন হবে না? কিন্তু ধর্ষণ কি শুধু মনে, শরীরেই হয়? মনে হয় না, মেন্টাল অ্যাবিউজ, মানসিকভাবে হয় না। সে ভার্বাল অ্যাবিউজ। আজকে আপনি যখন একটা ওয়েব সিরিজ বানান, যে মহিলাদের ভার্বাল অ্যাবিউজ নিয়ে আপনি বলছেন, পুরুষ মানুষের ভার্বাল অ্যাবিউজ তার থেকে অনেক বেশি, ঘরে ঘরে গিয়ে দেখুন। তাহলে আপনি যদি মহিলাদের ভার্বাল অ্যাবিউজ নিয়ে ওয়েব সিরিজ বানান, পুরুষ মানুষের ভার্বাল অ্যাবিউজ নিয়েও বানানোর দম থাকা উচিত আমার একেবারে। মতে। নন্দিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ নন্দিতাদি, নন্দিতাদি ধন্যবাদ। সরি, সত্যি তো আমরা কোনোদিন এভাবে ভেবে দেখিনি যে আজকের দিনে দাঁড়িয়ে, এই 2025-এ দাঁড়িয়ে, যখন সমতা সত্যি এসেছে, যখন মহিলারা স্পেস ওয়াক করছেন, মহাশূন্যে যাচ্ছেন, কমান্ডো ট্রেনিং করছেন, ফাইটার জেট ওড়াচ্ছেন, আমাদের রাজনীতিতে এত মহিলা নেত্রীরা, এবং যেখানে দেশের প্রেসিডেন্ট একজন মহিলা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, 71 সালে একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জেতালেন, সেখানে হয়তো আমাদের এই আদৌ ইকুয়ালিটি আছে কি নেই এটা ভেবে দেখা দরকার। আর অতুল সুভাষ এবং কর্ণাটকের ওম প্রকাশের এই ঘটনা দেখার পর আরো একবার হয়তো ভাবা দরকার যে সত্যি কি সব সময় দোষটা পুরুষের হয়? আবারও বলছি,
কোনো মহিলা কোনো নারীর প্রতি কোনো অসম্মান না জানিয়েই বলছি 2025 সালে দাঁড়িয়ে এই কথাগুলো বলা দরকার। কারণ কিছু কিছু মানুষের জন্য যদি একটা বড় সংখ্যক মানুষ তারা বঞ্চিত থেকে যান, তাহলে কিন্তু এবার ভেবে দেখতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামীকাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়। গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমা সৈয়দে আমাদের সঙ্গে ছিলেন দিদি। দিদি ধন্যবাদ। আপনাদেরও তো ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড জয় হিন্দ।